বসু মহোদয়কে ডি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় দিল্লি। আমি মঞ্চে অনুরোধ করছি মাননীয় শ্রী শান্তনু বসু মহোদয়কে। এখন তার যে উদ্বোধন আমরা পেয়েছি শান্তনু বসু মহোদয়, তিনি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় দিল্লি ওনাকে বরণ করে নিচ্ছেন প্রথম তুলিয়ে করে। এখন একটি মিষ্টি এবং দর্শক এবং অবশ্যই গাছ সকলের কাছে সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হল ষষ্ঠ রূপকথা নাট্যমেলা। ঠিক আছে, একটুখানি বসে রাখতে হবে। স্মারক প্রদান এবং একটি দৃশ্য এবং অবশ্যই এই সুন্দর অনুষ্ঠানটা মিষ্টি ছাড়া চলে না এবং একটি গাছ। খুবই ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। মাঝে বেশ কয়েক বছর কলকাতাতেও আসা হয়নি, তো এই এসেই যে উদ্যোগটা এত বড় হয়েছে, রূপকথা নাট্যমেলা এত বড় হয়ে গেছে, অনেক নানা জায়গা থেকে থিয়েটার আসছে, খুব ভালো লাগছে। আর এখানে করতে পেরেও খুব ভালো লাগছে, একটা বড় নাট্যমেলায় করতে পেরে। She must die and still be like Norman. She must die. Put out the light. Put out the light. And then put out the light. And if I need you, I can light you again.
divine power that can bring back to life. Once I have left the road to revive, I can't do it again. It must be done. Put out the light. हमारे राज्य में इतनी बड़ी विपत्ति आई है, मेरा भाई मेरे पढ़ाई होती है, मेरे पिता की हत्या में उनका हाथ था, उस हाथ हत्या कर रहे हो। आज से पूरी बता देता हूँ, जो नए की लेगा, एक ही रहता है, और उसकी रक्षा और इसलिए और छोटे वर्ग के लोग अपनी मर्यादा में आए। সম্মাননা জ্ঞাপন করব শান্তনু বসুকে, সম্মাননা জ্ঞাপন করবে মধুবল্লরীর বুটিকের পক্ষ থেকে রূপকথার অন্যতম সদস্যা তপনতা ভট্টাচার্য। আমরা একটি শাল প্রদান করলাম এবং স্মারক এবং রূপকথার ষষ্ঠ রূপকথা নাট্যময় একটি ব্রোশিওর এবং স্মারক। আমি মঞ্চে অনুরোধ করবো ডক্টর আমি একটু মঞ্চে অনুরোধ করছি ডক্টর কাঞ্চন মৈত্র মহোদয়কে। এবার আমরা সম্মাননা জ্ঞাপন করবো আজকের এই ভিলেনের অভিনেতা অয়ন রথীকে। সে সম্মাননা জ্ঞাপন করবেন ডক্টর কাঞ্চন মৈত্র। প্রথমে এক শাল প্রদান করে আমরা ওনাকে সম্মাননা জ্ঞাপন করবো। হ্যাঁ, রথীকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি এটি রুশিও এবং এটি উপহার আমাদের তরফ থেকে। আচ্ছা, হ্যাঁ, শান্তনুদাকে আবার একটু আমরা ছাড়ছি না আর কি, একটু আসবো। এটা মধুবল্লরীর বুটিকের পক্ষ থেকে তুলে দিচ্ছেন তপনতা ভট্টাচার্য। খুব ভালো লাগলো, নিশ্চয়ই আবার বারবার ফিরে আসবো, আগামীবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। শুভ সন্ধ্যা। আপনারা আবার কাল সকালে আসবেন, অনেক অনেক ভালো ভালো নাটক আছে এরপরে, আপনারা নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। এবারের নাট্যমেলায় ও নিয়ে এলো ভি ফর ভিলেন। ওই ভি ফর ভিলেনের নামটার মধ্যেই ও একটা প্যারাডক্স রেখে গেছে। ও আমাদের বলতে চাইছে আমি
চার বা 5 জন ভিলেনের কথা টুকরো টুকরো করে বল, কিন্তু যে সেই ভিলেনের যে অংশগুলো ও বেছে নিয়েছে সেই অংশগুলো তাদের ভিলেনিজমকে স্যাটিসফাই করে না। অন দ্য কন্ট্রারি, ওদের ভিলেনিজমকে অতিক্রম করে ওদের ভেতরে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দিয়ে তাদের মধ্যে যে দার্শনিকতা আছে, ভেতরে যে দার্শনিকতা আছে, সেই দার্শনিকতাটা প্রকট হয়ে ওঠে। রাস্তা ছেড়ে নাটকটা আসলে আমার এক দিদি, আমাদের দলেরই এক দিদি, তিনি সোনাগাছি হারকাটাগুলি এই অঞ্চলে দীর্ঘদিন ওই মেয়েদের নিয়ে কাজ করেছেন। তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের বিভিন্ন রকম সমস্যাকে দূর করবার জন্য তাদের একটা এনজিও ছিল, তারা কাজ করেছে। তার কাছে আমি দীর্ঘদিন ধরে গল্প শুনছিলাম, যে এই ঘটনাগুলো শুনতে শুনতে তারপর তাকে আমি বলি যে তুমি এগুলো লিখে ফেলো। তা সে সেগুলো লেখে, তাই নিয়ে একটু উপন্যাস বেরোই, বড় রাস্তা ছেড়ে। সেটাকে স্বপন বরণ আচার্যকে অনুরোধ করি আপনি একটু নাট্যরূপ করে দিন। তা উনি নাট্যরূপ করে দিয়েছেন। তাই সেই মেয়েদের জীবন যন্ত্রণাটাকে তুলে ধরাই আমার কাজ বলে মনে হচ্ছে, একটা সামাজিক দায়িত্ব এটা আমার। আমি সেটুকুই পারি, আমি নাট্য পরিচালক, আমি সেই জন্য এটা করবার চেষ্টা করেছি। জানো দিদি, এখানেও মানুষের আসে। আমার এখন কর্তা, শুধু মস্তা, অশিক্ষিত। একদিন আমার সব গল্প শুনে কি ভাবলো বলো, শুনবে না? আজ থেকে তুমি আমার বউ, কত বললো মহাপাত্র নেবি না, খরচা যা লাগে সব আমি চালাবো। কত সব শিক্ষিত লোক এসে রেট করতো 10 টাকা কমাও, এই একটা লোক বললো তুই আমার বউ, সে কথা রেখেছে, সে কিন্তু কথা রেখেছে। তুই মেয়ে আমার, আমি ওদের কোনোদিন শুতে দিই। আমার কর্তা, মেয়েদের বাপ, সে বলেছে আমার মেয়েরা অন্য কাজ করবে, লাইনে এসেছে যদি শুনেছি তোকে আমি খুন করে ফেলবো না। মেয়েদের বিয়ে হলো, এখানেই থাকে, পাশের রাস্তায় সেলাইয়ের কাজ করে, জামাইরা ট্রলি টানে, ফল বিক্রি করে। আমি এখানেই আছি, এখানেই থাকবো। শুধু একটা কথা বলে দিচ্ছি, কাল দিলে শুনে রাখবো, আমি থাকতে গলিতে কোনো বাচ্চা না খেয়ে থাকবে না। খুব শক্ত পরিচালক এবং দক্ষও বটে। এরকম একটা ঘটনাকে আমার মুখ থেকে শুনে বা আমার লেখাটা দেখে ও যেভাবে এটাকে করেছে, মানে অভিনয় করিয়ে নিয়েছে সকলকে দিয়ে, তাতে খুব সহজ বোধ ছিল না কাজটা। আজকে আমাদের এই নাটকটার জন্য তিনি একটি স্মারক তুলে দেবেন আমাদের বাচ্চাদের হাতে। উনি বলেছেন আজকে এই নাটকটায় উনি একটি স্মারক তুলে দেবেন। নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা এরপরে 10 মিনিটের বিরতি নেব। মন্দির থেকে ওদের হাতে তুলে দেব। হ্যাঁ, দুর্দান্ত, আমি ফার্স্ট শোটাও দেখেছি, আজকে আবার। আমাদের যে প্রোডাকশনটা আজকে আপন ঘর, এখানে বিভিন্ন নারী, বিভিন্ন ক্ষেত্রের নারী, তারা কথা বলবে, তাদের যন্ত্রণার কথা, হতাশার কথা বলবে, কীভাবে তারা সামাজিক চাপে হোক, বাড়ির পরিবারের চাপে হোক বা পুরুষতন্ত্রের চাপে হোক
তারা অত্যন্ত একটা কি বলবো, একটা অদ্ভুত একটা পরিস্থিতির শিকার হয়। সেই জায়গা থেকে নারীদের বেরিয়ে আসা উচিত কিনা, এবং পাশাপাশি এটা যেমন চলে, আর একটা নারীকে আমরা দেখাই, সে নারী কিন্তু ছোট থেকেই নিজের লড়াই করতে শিখেছে এবং আজ অন্য জায়গায় সমস্ত অচলায়তনগুলো ভেঙে আরেকটি জায়গায় এসে দাঁড় করায় এবং তার একটা পরিচয় দেয়। এবং সেখান থেকে যে নারীগুলো তাদের জীবনের হতাশার কথা, যন্ত্রণার কথা বলে, তারা তখন ওকে বিষয়টাকে সাপোর্ট করে। এইখানে আমি চেয়েছি একটা আগলটাকে ভাঙা, একটা অনর্গল হওয়া, যে নারীর যে রূপ, নারীর যে সর্বোচ্চ ক্ষমতা বা সর্বংসহক যে ক্ষমতা আছে, সক্ষমতা যেটা আছে, সেটা আমরা আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের এই সামাজিক অবস্থানের মধ্যে কতটা তাকে ছেড়েছি, আমরা পথ ছেড়েছি, সেটা নিয়ে আমাদের আজকের নাটকটি নির্মিত হয়েছে। আমরা ভাবতাম আমরা যখন আরো বড় হব তখন আমাদের চেহারা খুব খুব সুন্দর হবে। আমরা নামি ফিল্ম স্টারের কায়দায় চুল কাটবো, চোখের পলক কাঁপিয়ে বড় করে চাইলে পরে যে কোনো যুবকের মন উঠলে উঠবে। খুব রূপবান কেউ ওই রাস্তা দিয়ে যেতে যেতে, অথবা ওই পাশের বাড়িতে, অথবা কোনো বিয়ে বাড়িতে আমাকে দেখে এমন মুখিত হয়ে যাবে যে সে আমার প্রেমে পড়ে যাবে। রাজবে না, কোথায় বংশধর আসবে? টুকটুকে রাজপুত্র নাকি জন্মালো আরো একটি মেয়ে? কি হবে ওই সন্তান দিয়ে? ঈশ্বর, এ কি সংকটে ফেললে আমায়? এ কি দুর্দৈব, এ কি দুর্দৈব! ভিত্তিক একটি প্রতিষ্ঠিত নাট্যদল, দীর্ঘদিন ধরে তারা নাট্য চর্চা করে চলেছে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে। আমরা ঋত্বিকের আজকের যে পরিচালক বিপ্লব দে মহাশয়কে অনুরোধ করবো মাঝখানে আসবার জন্য। আমরা আমাদের তরফ থেকে, রূপকথার তরফ থেকে কিছু উপহার তার হাতে তুলে দেব। সুশান্ত কুমার হালদার একটু মঞ্চে আসবেন। সুশান্ত কুমার হালদার কৃষ্ণনগর সিঞ্চনের পরিচালক, তার হাতে আমরা আজকে তুলে দেব ঋত্বিকের হাতে কিছু উপহার। আমাদের সুশান্ত কুমার হালদার সিঞ্চনের পরিচালক তুলে দিচ্ছেন ঋত্বিক বহরমপুর পরিচালক বিপ্লবদের হাতে উত্তরীয়। কৃষ্ণনগরের প্রসিদ্ধ মিষ্টি ব্রোশিওর, আমাদের এই নাট্যমেলার ব্রোশিওর। কৃষ্ণনগরের গাছ, কৃষ্ণনগরের প্রসিদ্ধ অধর মিষ্টান্ন ভাণ্ডারে সরপুরিয়া, আর একটি চারা গাছ স্মারক স্মারক এবং আমাদের নাট্যমেলার এবারে স্মারক। স্মারকটি আমাদের দিতে সাহায্য করেছেন অমিতা দাস, আমরা তুলে দিলাম।
নজরুল ইসলামের একটা কবিতা যে প্রজাপতি বলে আছে, সেটারই দুটি শব্দ নিয়ে আমরা এই নাটকে টাইটেল করেছি, ঝিলিমিলি আঁকা বাঁকা। নজরুলকে নিয়ে ওনার একটা ছবি, মানে কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে, ওনার দর্শন নিয়ে নাটক। এবার ওনার জীবন নিয়ে এক ধরনেরই কথা সবসময় আমরা শুনি, বিদ্রোহী কবি বলে। তো নিশ্চয়ই উনি বিদ্রোহী কবি ছিলেন। कमाल तूने कमाल किया हाय कमाल तूने कमाल किया हाय। अरे বসো বসো। এই যে ওনার জীবনে এত কিছু অনেক ছিল, ওনার জীবনে তো প্রেমও ছিল বা ওনার ছোটবেলার কত গল্প ছিল, সেই সবটা একটু কম শোনা যায়। তো আমরা চেষ্টা করেছি নাটকের মধ্যে দিয়ে মানে ওনার পুরো একটা ছবি। বলতে গেলে খুব বেশি হলে আমরা ধরবো নজরুলের জীবনে কাজ করেছেন সে অর্থে 20 বছর, কিন্তু এই 20 বছরের মধ্যে অদ্ভুত ভাবে বিষয় থেকে বিষান্তরের মধ্যে গেছে। আমি থর 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 প্রথম পরশ কুমারী। আদাব আদাব। আমি নজরুল ইসলাম, আপনি? আমি সাইয়াদা। এখানে আমি আগে এসেছি, ওয়ার্কশপ করেছি, কৃষ্ণনগর দেখেছি, ওনার চোখ দিয়েও দেখেছি। তো খুবই সুন্দর এই দলটা, মানে তো পুরোনো একটা দল, সুন্দরভাবে উনি কাজ করছেন। ওনার কাজ আমি দেখেছি, আগেও কলকাতাতেও দেখেছি। আর কি সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছেন, মানে এসে আমি জানতাম আগে থেকে যে আমাদের কোনো চাপ নিতে হবে না। ষষ্ঠ রূপকথা নাট্যমেলাতে এই নাটকটি হবার কথা ছিল না, হবার কথা ছিল কল্যাণী কলামণ্ডলম প্রযোজিত, শান্তনু দাস পরিচালিত রক্তাক্ত ঝড়খা। খুব ভালো নাটক, ভীষণ ভালো নাটক, আমি দেখেছি। ওদের একজন শিল্পী অসুস্থ হয়ে যাওয়ার জন্য নাটকটা হয়নি, তার পরিবর্তে এই নাটকটা শান্তনু দাস, তিনি আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগীয় প্রধান, তিনি এই নাটকটি নির্বাচন করে দিয়েছিলেন এবং একে আমরা সম্মান জানাবো রূপকথার পক্ষ থেকে। তখন হাতে তুলে দেবেন শিপ্রা বিশ্বাস, শিক্ষিকা। শিপ্রা মঞ্চে আসবে। শিপ্রা বিশ্বাস গগনদেবের হাতে আমাদের রূপকথার পক্ষ থেকে স্মারক তুলে দেবেন। আর আরেকজন মানুষ আমাদের মধ্যে আছেন, রতন সন্ন্যায়, তিনি মঞ্চে আসবেন, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। গগনদীপকে প্রথমে উত্তরীয় করাবেন শিপ্রা বিশ্বাস, উত্তরীয়। এক শিক্ষিকা আর এক শিক্ষিকাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন। এবারে আমাদের মিষ্টি, কৃষ্ণনগরের মিষ্টি, সরপুরিয়া, ভীষণ বিখ্যাত
এরপর গাছের চারা একটি চারা গাছ তুলে দিচ্ছে। এবার আমাদের স্মারক, রূপকথার স্মারক তুলে দেবেন এবং আরেকটি ব্রোশিওর আছে, আমাদের নাট্যমেলা থেকে ব্রোশিওরটা করা হয়েছে। আমরা গগনদীপকে অনুরোধ করবো যে এরকম নাটক যেন আরো বানায় এবং আমাদের বাংলার থিয়েটার তথা ভারতের থিয়েটারকে সমৃদ্ধ করে তোলে, এইরকম থিয়েটার তৈরি করে। আমরা রতনদাকে ডেকে নেব। রতনদা আসুন। রতনদার হাতে আমাদের স্মারক তুলে দেবেন আমার বন্ধু, নাট্যবন্ধু বারাসাত জনসব থেকে এসেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন কি আছিস? প্রসূন বন্দ্যোপাধ্যায় বারাসাত জনসবের নাট্য পরিচালক এবং সে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাকে আজকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, সেই জন্য তার হাত দিয়ে আমরা তুলে দিচ্ছি। এবং রতনদা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। রতনদা যখন রবীন্দ্রভারতীতে পড়তেন তখন শম্ভু মিত্র সেই বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তারপর কুমার একটা অ্যাবস্ট্রাকশনকে একটা কংক্রিটাইজেশন, এটা আমার ভীষণ ভালো লেগেছে। কৃষ্ণনগর রূপকথা ত্রিশী বিশেষ করে বলবো, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় এবং আমি যেখানে নাটক করতে গেছি ও দেখতে গেছে। এই গত বছরে এই নাটকটি আজকে যে নাটকটি এখানে হবে সেটাও কল্যাণীতে গিয়ে দেখে খুব ভালো লেগেছিল। বলেছিল যে পরিমল এই নাটকটা আমি আমার উৎসবে আনবো যদি আপনি সহযোগিতা করেন। আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই যাবো। এবং ও তো খুব সিরিয়াসলি থিয়েটারটা করে, খুব ভালোবেসে থিয়েটার করে এবং আমি যতটুকু জানি বা যতটুকু তার সঙ্গে মিশেছি, সব থেকে বড় কথা হলো খুব আপন করে নেওয়ার ক্ষমতা এইটা। আর থিয়েটারের সব মানুষেরাই এইরকমই হয় আর কি, যেটা হওয়া উচিত সেটাই আর কি। আমরা বলি তো যে যারা থিয়েটার করে তারা অন্তত ভালো মানুষ হয় আর কি। তো ভালো মানুষ হিসেবে আমি ত্রিশীতকে যেমন বন্ধু, তাকে আমি শ্রদ্ধাও করি আমার ভালোবাসার জায়গা থেকে। পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ আছে আমাদের। তো তার কাজ করছে এত প্রতি বছরই করে উৎসব, আর উৎসব আসতে পেরেছি বলে নিজেকেও আমার খুব ভালো লাগছে। তো আমি এই জন্য ত্রিশীতের দল, কৃষ্ণনগর রূপকথার সমস্ত কলাকুশলী যোদ্ধা সহযোদ্ধাদের আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং গম্ভীরা তো সমাপনী, গম্ভীরা এটা হয় যে আজকে আগে যেটা হতো, ধরুন আপনার ওখানে গম্ভীরা শিল্পীরা গেলেন একটা গান গাইলেন, ওখানে জেনে নেওয়া হলো তখন কি কি সমস্যা আছে, কি কি প্রবলেম আছে, কে কি করেছে সেটা জেনে নিয়ে তার গানের মাধ্যমে সেই দিন তখনই করে নেওয়া। এইভাবে আগে তো ভাবা তিনি রিপোর্টারের কাজ করে গম্ভীরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকে হয়তো আসতে পারেননি, তবু আমরা যারা দেখলাম তাদের ভালো লাগলো। আমরা মালদা মঞ্চের পরিচালক, বিশিষ্ট পরিচালক পরিমল ত্রিবেদীকে অনুরোধ করবো মাঝখানে আসবার জন্য। কাকলি বোস শিবম ডান্স একাডেমির পক্ষ থেকে কাকলি বোস যদি থাকেন মঞ্চে আসবেন। একটু তাড়াতাড়ি আসবেন মঞ্চে। শিবম ডান্স একাডেমির পক্ষ থেকে কাকলি বোস
পরিমলদার হাতে তুলে দেবে তার স্মারক। প্রথমে উত্তরীয় পড়িয়ে বরণ করবে পরিচালক পরিমল ত্রিবেদীকে, তারপরে কৃষ্ণনগরের মিষ্টি সরপুরিয়া, এরপর একটি চারা গাছ, আমাদের নাট্যমেলার স্মারক, এবং নাট্যমেলার ব্রোশিওর, ষষ্ঠ রূপকথা নাট্যমেলার ব্রোশিওর তুলে দিচ্ছেন পরিমল ত্রিবেদীর হাতে শ্রীমতী কাকলি ঘোষ। ধন্যবাদ শিবম ডান্স একাডেমি এবং কাকলি ঘোষকে। সাধারণ ভাষায় এটাকে বলে ফোক ড্রামা, কিন্তু আদপেও এটা ফোক ড্রামা বলে আমি অন্তত স্বীকার করি না, নিছক ফোক ড্রামা না। এটা একটা, আমি বলতে পারি যে একটা ঐতিহ্যকে তুলে ধরা এবং তার যে ক্রাইসিস, সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখবার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে আমাদের সামনে উঠিয়ে আনা। লোকজন আসে, সবার সঙ্গে আলাপ হয়, নাটক দেখতে পারি, আবার বিভিন্ন রকমের কাজ করতে পারি। ত্রিশীতের জন্য এই নাটকটা আবার আমার পুনর্গঠিত হলো। আগে যেভাবে হতো সে তার থেকে একটু বদলেছে ধরনটা, অভিনয় একটু বদলেছে। কাজটা করতে গিয়ে আমার মনে হচ্ছিল বোধহয় কাজটা এতদিন আগে হলেও এখনো সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো হয়নি, এবং ত্রিশীত নিজেও সেটা বলছে। এবং এই নাটকটি তৈরি হওয়ার সম্পূর্ণ কৃতিত্ব আমি ত্রিশীত মিত্রকে দেব। এখন থেকে ভাববো শুধুই নিজের পাহাড়, নিজেই নিজের বন্দি, আমার শরীর থাকার দয়, আমার শরীর থাকার দয়, আমার শরীর থাকার দয়। বাবার বন্ধুর সঙ্গে বেরিয়েছিল, মেয়েটা সেখানে ছিল, না হলে কিভাবে নিজেকে ভাবতে বুদ্ধি। আর ওই ঢ্যাঙা কালো 60 বছরের লোকটাকে সূর্য ভেবে দিল। সত্যি ভেবেছিল নাকি মগজ ধোলাই? ছোটবেলা লোকটাকে কাকু দেখেছি, শিশুকাল থেকে মাথায় কুয়াশা, কিছু ভাবতে পারে না, করতে পারে না, ভাষা দৃষ্টিকটু লাগে, 19 বয়সী আর 12 সেন। রাতটা তুলি দিয়ে জড়িয়ে ধরে ঘর বন্ধ করে দিয়েছে লোকটা, আকাশে কানার ছলে মরে গেছে গাছে তার খাজা পোশাকে। চৈত্র সংক্রান্তির দিন বাচ্চাকে জন্মালো, জানালায় উঠে দিল পাড়ার মাস্টার। ফকটে আমিও বাবা হতে চাই, ইট পেতে রাখলাম, শিউরে উঠে পাড়ার মাসিমা। ভাই বললো, যদি ইচ্ছা তখন রাস্তায় যাবি না। মেয়েটা গোল্লাই তো স্বতঃসিদ্ধ, কিন্তু এতদিন যারা দর্শক ছিলেন, মেয়েটির পিতৃ বন্ধু কবি ও শিল্পীরা প্রস্তুত থাকুন। আর 2 বছর বাদে ভালো করে কথা বলতে শিখে ওই নিষ্পাপ শিশুটি, জারদ শিশুটি প্রশ্ন করবেই, কোন পরিচয় আমি বাঁচবো সমাজে? বেনি মাধব, তোমার বাড়ি যাবো। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহন বাসী তোমার মনে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বোন। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি,
আলাদা বেনি মাধব শিবের খাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলেন। আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16 ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16 ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16 ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা ব্রিজের ধারে বেনি মাধব। এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিনই তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, জুড়িয়ে দিল চোখ। এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যেমন ছিল চূড়াপথের বাঁকে হারিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি আমি এখন এই পড়ার সেলাই দিদিমণি। আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট। দেবিকা বসু নাটক, ইতর কথা প্রযোজনা, মেয়েদের পাড়ায় পাড়ায়। এই নাটকটি দেবিকা দি 2015 সালে রূপকথার প্রথম ফেস্টিভ্যালে করেছিল। তারপর অনেকেই দেখতে পাননি নাটকটি, আমাকে বলেছিলেন নাটকটি আবার আঁকবার জন্য। তাই দেবিকাদিকে আমি অনুরোধ করি নাটকটি আরেকবার করবার জন্য। দেবিকাদি এসেছেন। দেবিকাদি একজন অত্যন্ত গুণী শিল্পী। উনি বিশিষ্ট অভিনেত্রী তৃপ্তি মিত্রের ছাত্রী এবং হাতেখড়ি হয় তৃপ্তি মিত্রের কাছে অভিনয়। তারপর রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের ডিন শান্তনু বসুর কাছে দীর্ঘদিন নাট্য চর্চা করেছেন। আমরা দেবিকাদিকে আমাদের মধ্যে পেয়েছি। আজকে আমরা দেবিকাদিকে রূপকথার পক্ষ থেকে বরণ করে নেব। পরিচয় হচ্ছে দেবিকাদিকে। তারপর গাছের চারা, তারপর কৃষ্ণনগরের প্রসিদ্ধ মিষ্টান্ন, তারপর আমাদের রূপকথার স্মারক, ষষ্ঠ রূপকথা নাট্যমেলার স্মারক এবং ষষ্ঠ রূপকথা নাট্যমেলার ব্রোশিওর দিদির হাতে তুলে দিচ্ছেন জয়ী মৈত্র। আমরা দিদিকে রূপকথার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো? দুর্দান্ত, অভিনব। ম্যাম আজকের নাটক কেমন লাগলো? অসাধারণ, অপূর্ব। ষষ্ঠ রূপকথা নাট্যমেলায় আজ আমরা এসেছি আমাদের উপস্থাপনা হাঁসখালি হাঁস নিয়ে। আমি দর্শক হিসাবেও এসেছিলাম যেদিন বড় রাস্তা ছেড়ে নাটকটি ছিল। ভীষণ ভালো লেগেছে, দর্শক আসনে বসেছিলাম এবং দর্শকরাও এত মার্জিত রুচির এবং এত মানে নাটকে ওনারা রেসপন্স করছিলেন, খুব ভালো লাগছিল। এবং সামগ্রিকভাবে ত্রিশিত যে পরিবেশটা তৈরি করার চেষ্টা করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, প্রেক্ষাগৃহের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ভীষণভাবে সুপরিকল্পিত করেছে ত্রিশিত। আমার মনে হয় মাটি কাটা মাটিরও শেষ নেই, কাটারও শেষ নেই। মনে হয় একদিন এই মাটি কাটতি কাটতি এই শহর গঞ্জ পেয়ে
আবার চাইলে একেবারে সাগরের দিকে চলে যাবে। আরে মাটিও বলে মাটি, এই খাদের দুধারে মাটি জমেছে, সে তোমার পাহাড় পর্বত, ওই ধস যদি আমরা হচ্ছে হয়তো শেষ সেই শ্রেণীর সেই সময়ের থিয়েটার অ্যাক্টিভিস্টই বলবো, থিয়েটার কর্মী, যারা এই সিনেমাগুলো দেখতে দেখতে বড় হয়েছে। ঋত্বিক ঘটকের বিকেটাকা তারা, মুক্তি চক্রবর্তী, সত্যজিৎ রায়, পথে পাঁচালী। কিন্তু এই ঋত্বিক ঘটক এবং বিজন ভট্টাচার্য যে জুটি এবং বিজন ভট্টাচার্যের যে অভিনয়, এই যে একটা অদ্ভুত অভিনয়, তার কি স্কুলিং আছে কি আমি জানি না, কিন্তু সেই যে একটা বুকে মোচড় দেওয়া একটা অভিনয়, সেইটা কিন্তু আমাদের প্রজন্ম, আমাদের সময়ের ছেলে মেয়েদের খুব তাড়িয়ে নিয়ে বেড়ায় বলে আমার বিশ্বাস ছিল বা আছে এখন। আমাকে তো তাড়ায়, আমাকে তাড়ায়। আমি দেখবে ও সাগরে একটা পয়সা ঠেকায় না। তুমি মোটে দাঁড়াতে দেবে না, তুমি যে দাঁড়ায় দুদণ্ড একটু বিড়ি খাওয়া, সেই উপায় নাই। সারা মোটে দাঁড়াতে যায় না, নিরন্তর দৌড়ির উপর রাখবে, দৌড়ির উপর রাখবে। এই এখন পেয়ারের লোক হয়েছে ওই হর্ষবর্ধ, মান্নির ভাই হর্ষ এখন ক্যাম্পে থাকতে দেখছে। আরো খবর কি জানিস, হর্ষর বউ এখন ঠিকাদারের বাড়ি যাওয়া আসা করছে, মাটা বুড়ি সব রেঁধে লেগে আছে। আচ্ছা তোরা একটু ভেবে বল, ইদানি কি হর্ষরে কোনোদিন কোদালি কি হাত দেখছিস? নাটকটা আমি কোভিডের সময় পড়েছিলাম, তো আমার পড়তে গিয়েই মনে হলো যে নাটকটা একদমই অন্যরকম। নাটকটা যে কথাগুলো যেভাবে বলছে, এইরকমভাবে বলা কথার নাটক আমি খুব কম দেখেছি। সেটা বাছার একটা অন্যতম কারণ, মানে আমরা অনেক নাটক পড়েছি ক্লাসিক্স, যেগুলো অনেক সংলাপ আছে, যে সংলাপের সোজা সোজা অর্থ হয় না, তার অনেক রকম, একটা কথার একটা সংলাপের অনেক রকম অর্থ হয়। কিন্তু এই নাটকটাও তাই, একটা কথার অনেক অর্থ, এবং সেটা এত তার বিস্তার এবং এত সেইটা এমন স্তরের, এমন শ্রেণীর একটা মানুষের সঙ্গে সেই সংলাপগুলো জড়িয়ে, সেইটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। যে ওই শ্রেণীটাকে ধরবার জন্য এই সংলাপগুলোকে উনি বেছেছেন, এইভাবে করেছেন নাটকটা, এইটা ভীষণ একটা আমার কাছে চ্যালেঞ্জিং এবং আমার করবার একটা স্পৃহা জন্মিয়েছে এই নাটকটা পড়ার পরে। এটা একটা কারণ অবশ্যই। আবার চাইলে একেবারে সাগরের দিকে চলে যাবে। আরে মাটিও বলে মাটি, এই খাদের দুধারে মাটি জমেছে, সে তোমার পাহাড় পর্বত, ওই ধস যদি একবার নামে তো ওইখানে হয়ে যাবে তোমার জীবন্ত সমাধি। ওই শাল বললি কি বাঁশ খাটালের জাঙ্গাল না, বাঘ মানাতে পারবে না। ওই ধস কি হবে, ঝামেলা আছে, কাজের ঝামেলা নিয়ে চলতে হবে। তাছাড়া অন্য কাজ তুমি পাচ্ছ কোথায়? আরে ভেষজা কাজ আছে। কারণ আমার থিয়েটার জীবনটা বেশ দীর্ঘ। শান্তিপুর থেকে দিল্লি, আবার শান্তিপুরে ফিরে এসে থিয়েটার করা, অসংখ্য নাটকে আমি অভিনয় করেছি। বাংলা বিভিন্ন নাটক, হিন্দি নাটক, গ্লিপস ফর্মে অভিনয় করেছি। কিন্তু আমি ভীষণ অবাক হয়ে গেছি যখন আমি হাঁসখালির হাঁসে অভিনয় করছি, সেইভাবে নির্দিষ্ট কোনো চরিত্র এই নাটকে নেই, অথচ মানে এই প্রথম আমার মনে হয়েছে যে সংলাপ যে এত জীবন্ত হতে পারে, এত ব্যঞ্জনাময় হতে পারে, এত শক্তিশালী হতে পারে, এত ধারালো অস্ত্রের মতো হতে পারে। আমি সত্যি এই হাঁসখালির হাঁস নাটকের আগে আমার অভিনয় জীবনে এই অনুভব আমি পাইনি। এই প্রথম বিজন ভট্টাচার্যের হাঁসখালি হাঁস নাটক আমাকে সেই অনুভব দিয়েছে। আমাদের ছেলে এখন কাটা পুকুরির লাশ ঘরে চলে যাবে।
গভর্নমেন্ট তার হেফাজতি করবে। আমরা এতক্ষণ দেখলাম শান্তিপুর রঙ্গবীর প্রযোজনা হাঁসখালির হাঁস। এটি একটি বিখ্যাত নাটক। এটি বিজন ভট্টাচার্যের রচনা। আমি এই নাটকটির ৪র্থতম শো দেখছি আজকে। অনেক শো হয়ে গেছে, ২০-২২টি শো হয়ে গেছে, কিন্তু আমি ৪বার দেখলাম নাটকটা। আবারও দেখতে ইচ্ছে করে নাটকটা। আমি কল্যাণীতে যখন এই নাটকটা দেখতে গিয়েছিলাম, বিশিষ্ট নাট্যকার চন্দন সেন বলেছিলেন যে নাট্য মেলা কর্তৃপক্ষ এই নাটক নির্বাচন করে তাদেরকে স্যালুট জানায়। তা আমার ভালো লেগেছিল, তাই নাটকটি এনেছি। আমরা এই নাটকের পরিচালক বিশ্বজিৎ বিশ্বাসকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। বিশ্বজিৎ মঞ্চে আসবেন। বিশ্বজিৎ বিশ্বাস আমাদের নদিয়া জেলার একজন বিশিষ্ট নাট্য পরিচালক। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে বিশ্বজিৎ। আমার নাট্যগুরু বিশ্বজিৎকে আমরা বরণ করে নেব রূপকথার পক্ষ থেকে। আমি ডক্টর ভাস্কর সেনগুপ্তকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তিনি বিশ্বজিৎ বিশ্বাসকে রূপকথার পক্ষ থেকে বরণ করে নেবেন। আমাদের প্রথমে উত্তরীয় তারপর একটি চারা গাছ। ভাস্কর একটু পাশে দাঁড়াবেন, ছবিটা হচ্ছে। তারপর কৃষ্ণনগরের মিষ্টান্ন। বাস্তুহারা মানুষের যে কথা, বাস্তুহারা মানুষের যন্ত্রণা, বিশেষ করে বিজন ভট্টাচার্য সেই সময়ের একটা মানুষ। সেই নাটক তো, তার নাটক তো কিন্তু নাটক তো চলছে আরো অনেক বেশি বছর। মানে নাট্য উৎসব হচ্ছে আমাদের 6 বছর ধরে কৃষ্ণনগর রূপকথার নাট্য উৎসব, এটা 6ষ্ঠ বর্ষ। কিন্তু নাটক চলছে কিন্তু আরো অনেক বেশি বছর। না না, সেসব বলা কথা যেতে পারে, সে তুমি ভাবো। কিন্তু আমি শুধু ওই যখন ক্লাস 9-এ পড়তে না হবি, তুমি আমাকে একটা ছোট্ট চিরকুটে একটা কিছু লাইন্স লিখেছিলে, আমি সেটা না খুব যত্ন করে তুলে রেখেছি। তুমি ওই চিরকুটটায় লিখেছিলে যে রিক্ত আমি, শূন্য আমি, কিছুই আমার নাই, চেয়েছিলে ভালোবাসা দিলাম ঢেলে তাই। ওই চিরকুটটা আমি তুলে রেখেছি। বুলশিট বুলশিট মানে এই দেখো, ওটা না জাস্ট কাপলা। হ্যাঁ, কাপলা। এই নাটকটা আমরা প্রায় 2 বছর ধরে করছি। সমরেশ মজুমদারের এই নাটকটি অত্যন্ত সাধারণ ভাষায় লেখা, যা সকলের কাছে বোধগম্য হয়। এই নাটকটি আমরা 50টা শো মতো করতে চলেছি। অলরেডি 48-49টা হয়েছে, আর একটা দুটো হলেই 50 টাচ করবে গত 2 বছরে। এই নাটকটা আমরা যেখানে করেছি, আমাদের এই নাটকটি প্রচুর দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি। একটাই কারণে, কারণ ছোটবেলা থেকে আমরা যে সমস্ত আপ্তবাক্য বা যে সমস্ত ডুজ অ্যান্ড ডোন্টস, কোনটা করা উচিত কোনটা করা উচিত না,
এই যে বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা যে কথাগুলো শুনতে শুনতে বড় হই, আজকের সমাজে এসে দেখতে পাই, আমার এখন বয়স 62-63, এই সময় এসে দেখতে পাই যে আমাদের মূল্যবোধগুলো যেন ভীষণ ডাইলুটেড হয়ে গেছে। আমরা যেন সেইভাবে সেই মূল্যবোধগুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ছোটদের মধ্যে সঞ্চারিত করতে পারছি না। তো তখন মনে হলো এইরকমই একটা থিয়েটার, যে থিয়েটারটা শুনতে শুনতে বোঝাই যাবে না যে তাকে কি একটা মোক্ষম ভালো কথা তার কানে ঢুকে দেওয়া হচ্ছে, একটা গল্পের মধ্যে দিয়ে, একটা পারিবারিক যাপনের মধ্যে দিয়ে আমরা এমন কিছুই নাটকটায় বলতে চেয়েছি যেটা সমরেশদা লিখেছিলেন, যেটা প্রত্যেকটি মানুষের জীবনের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে এবং একজন ভালো সৎ নাগরিক হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমার বন্ধু ভাবি বন্ধু তো শ্বশুর কাকুর গাছিতে একটা দুর্দান্ত হাউজিং কমপ্লেক্স বানাচ্ছে, আমি বললে অনেক কমে হয়ে যাবে। কাকুর গাছিতে দারুণ জায়গা, খুব সুন্দর। এই শুনবেন? হ্যাঁ, 3 bedroom। কত বলবেন? তবু আমি একটু জেনে বলি। আমার ইমিডিয়েট দরকার। বাবি তুমি এখানে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি জানো? হ্যাঁ, বলো বলো বলো, কি বলা যায়? বাবি 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 আমার আমেরিকা থেকে চলে এসেছে। আরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ভার্জিনিয়া। কত দিনের জন্য যাবি? আমেরিকা জায়গা দিন সেদিন তো সহজে ফেরে না। বাবি ওকে চুপ করতে বলো তো। একটা সোনার শেকল আছে যা চোখে দেখা যায়। তুমি কি করো না? হ্যাঁ, বল। ওরা একটা সেমিস্টারের জন্য ফিনান্সিয়াল গ্যারান্টি দেয়, মানে ধরো ওই বাড়িতে জড়িয়ে থাকে। হ্যাঁ, এই তো দেখি বৌমা মুখটা দেখি। বাবা হয়েছে? আরে বলো। আরে হচ্ছে রে বাবা, হচ্ছে। আরে আসছি রে বাবা, আসছি। দারুণ দারুণ। এই গেলাম তো প্রতিমা। যাবো সত্যি, যাবো স্বপ্ন, যাবো যাবো না, যাবো স্পর্ধা, যাবো ইচ্ছে, যাবো বিজয়ীদেরকে আমরা বরণ করে নেব। তার আগে আমাদের পর একটা ছোট্ট অনুষ্ঠান আছে 10 মিনিটে। প্রতিবার আমরা সমাপ্তি অনুষ্ঠান করি বাইরে মুক্ত মঞ্চে, কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা করতে পারছি না। আপনারা একটু 10 মিনিট অপেক্ষা করবেন, আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে, দেখে যাবেন। আমরা বিজয়ীদেরকে বরণ করে নেব খুব তারপর চারা গাছ, তারপর কৃষ্ণনগরের প্রসিদ্ধ সরপুরিয়া, আমাদের রূপকথা, ষষ্ঠ রূপকথা নাট্যমেলা স্মারক, এবং এবছরের ব্রোশিওর বিজয়দের হাতে তুলে দিচ্ছে। বিজয়দাই এই বালিগঞ্জ স্বপ্নের সূচনার মূল কর্ণধার। নমস্কার, আমি রঙ্গন চক্রবর্তী। সো এই ষষ্ঠ রূপকথা নাট্যমেলা, যেটা আমি মানে অন্যভাবে দেখেছি, কারণ প্রথম দিন যেদিন এটা প্ল্যান করা হয়েছে এবং মানে তখনও প্ল্যানিং চলছে যে কবে হবে, এটা কোন সময় করলে ভালো হয়, বা মানে কিভাবে করব, কদিনের করব, সব যখন এই প্ল্যানিংসগুলো চলছে তখন থেকে শুরু করে একদম শেষ দিন অবধি এক্সিকিউট করা, এই 6টা দিন এক্সিকিউট করা, মানে প্রথম থেকে একদম শেষ অবধি আমি ছিলাম। তো এটা আমার লাইফ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটা আমি আমার লাইফের বেস্ট মেমোরিজের মধ্যে আমি রাখতে চাই। সত্যি এটা আমাকে অনেক কিছু দিয়েছে, মানে এমন কিছু গুণী ব্যক্তিদের সাথে আমার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে, যাদের সাথে দেখা করা বা পরিচয় করা আমাদের মানে সত্যি ভাগ্যের ব্যাপার, যেটা আমি এই ষষ্ঠ রূপকথা নাট্যমেলার মধ্যে দিয়ে পেয়েছি। এবং তার থেকেও বড় জিনিস যেগুলো হচ্ছে, কিছু নাটক আমার এতটাই ভালো লেগেছে যে মানে হয়তো এরকম নাটক আমি নিজের থেকে হয়তো দেখতে পেতাম কি জানি না, মানে এত সুন্দর নাটক আমি উপভোগ করতে পেরেছি। এই 6টা দিন মানে এত ভালোভাবে গেছে, এত পরিশ্রমের মাঝখান দিয়েও আমি যে এত ভালোভাবে নাটকগুলোকে উপভোগ করতে পেরেছি, সত্যি একটা ভালো এক্সপিরিয়েন্স ক্রিয়েট করেছে। তার মাঝেও আমরা কিছু টেনশনে ছিলাম যে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক চলছিল এবং সামনে ভোট ডিক্লেয়ার হয়নি, তো হল নিয়ে নেওয়ার একটা চিন্তা ছিল আমাদের মাথায় যে গভর্নমেন্ট হয়তো হলটা নিয়ে নেবে বা এরকম কিছু ছিল।
তো আমাদের বাইরের থেকে অনেক দল আসছিল নাটক করতে। সো সেই টেনশনের মাঝখান দিয়েও এত আমার যারা সাথে ছিল তারা এত ভালোভাবে কাজ করেছে এবং আমি নিজে সবাই মিলে এত সুন্দরভাবে এই নাট্যমেলাটা কমপ্লিট করতে পেরেছি, এতে খুব ভালো লাগছে। আর আসছে বছর আবার হবে, আরো ভালোভাবে হবে নাট্যমেলা। La